বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। কেন বলছি এই কথা? বলছি এই কারণে, গতকাল ইরান আমেরিকার F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। বিমানটি ইরানের মধ্যাঞ্চলে অপারেশন চালানোর সময় তাকে ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করার চেষ্টা করে। ক্ষেপণাস্ত্র বিমানটিতে হিট করে এবং বিমানটি সম্ভবত পাশের কোনো দেশে ল্যান্ড করার সুযোগ পেয়েছে কোনো মতে। বিমানটি বেঁচে গেছে নাকি ধ্বংস হয়েছে জানা যায়নি, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র বিমানে আঘাত করেছে। এই জায়গা থেকে প্রশ্ন আসছে, তাহলে আমেরিকার দুর্বলতা কি ইরান ধরে ফেলেছে? যদি ইরান আমেরিকার দুর্বলতা ধরে ফেলে তাহলে আমেরিকার বিপর্যয় সামনে অনিবার্য, একথা আমরা বলতে পারি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন, কিন্তু ইরান সরাসরি বলছে কোনো যুদ্ধবিরতি হবে না। কিসের যুদ্ধবিরতি? যাদের সাথে যুদ্ধবিরতি করে আলোচনা করা হয়েছে তারা আলোচনার ভেতরে আমাদের উপর হামলা চালিয়েছে। অতএব তাদের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, তাদের সাথে কোনো কথা হবে না, ফায়সালা হবে যুদ্ধ দিয়ে। ইরানকে কি করবে তারা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। এখনকার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমেরিকা ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলি এবং আমেরিকা যে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে সে বিষয়টা নিয়ে আমরা কিছু জানা বোঝার চেষ্টা করি। আমি সর্বপ্রথমে গতকালকের ঘটনা দিয়েই শুরু করি। গতকাল মানে বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলের আকাশে অভিযান চালানোর সময়, বিমান হামলা চালানোর সময় আমেরিকার একটি F-35 যুদ্ধ বিমান ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এখানে একটা বিমান, বাট অনেক কথা, অনেক হিসাব নিকাশ আছে। F-35 কোনো সাধারণ বিমান না, এটা আমেরিকার একেবারে সবচেয়ে সর্বাধুনিক লেটেস্ট প্রযুক্তির বিমান। এটা পঞ্চম প্রজন্মের বিমান। এরপরে কোনো বিমান আমেরিকার বাহিনীতে যোগ হয়নি, নতুন কোনো বিমান, এটাই সবচেয়ে শেষ। এরপরে আর কোনো বিমান আমেরিকার বাহিনীতে আসেনি। এই বিমান স্টেলথ প্রযুক্তির বিমান, অর্থাৎ শত্রুর রাডারে এটা ধরা পড়বে না এবং অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। বিমানের সম্ভবত দুটো মডেল আছে, F-35 আর F-35 লাইটিং 2, এরকম মডেল আছে। তো আমেরিকার হাতে সবচেয়ে বেশি উন্নত প্রযুক্তির বিমানটাই থাকার কথা। তো এই বিমান একেবারে বিমানবাহী জাহাজ থেকে জাস্ট ডাইরেক্ট উঠতে পারে, আবার নামতে পারে হেলিকপ্টারের মতো। প্রয়োজনে কখনো কখনো রানওয়ের দরকার হয় না দৌড়ানোর জন্য। অর্থাৎ শত্রু বাহিনী যদি বিমান বন্দরের রানওয়ে ধ্বংস করে দেয়, এই বিমান যদি টিকে থাকে তাহলে এই বিমান সেখান থেকে অপারেশন চালাতে পারে, এরকম যতদূর আমি জানি। এছাড়া এই বিমানে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং বোমা বহন করা যায়। লেটেস্ট প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বোমাগুলো ব্যবহার করা যায়। শত্রুর নিশানায়, শত্রুর লক্ষ্যবস্তুতে একেবারে সুনির্দিষ্টভাবে হামলা করা যায়। মানে আপনারা চিন্তা করেন যে আমেরিকা তো সারা বিশ্বের বিমান প্রযুক্তিতে শ্রেষ্ঠ, তাদের সর্বাধুনিক সর্বশেষ বিমান হচ্ছে এই F-35। সেই F-35 বিমান ইরানের মধ্যাঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছে এবং সেটা ইরান দাবি করেছে যে সেটা ধ্বংস হয়ে গেছে, আর আমেরিকা দাবি করেছে যে সেটা ক্র্যাশ ল্যান্ডিং করেছে, বাট বিমানটা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি যে কথা বলছিলাম প্রথমেই, যে আমেরিকার দুর্বলতা কি ইরান ধরে ফেলেছে, অর্থাৎ আমেরিকার কোথায় কোথায় দুর্বলতা, সমস্যা কোথায়, এটা কি ইরান জেনে বুঝে গেছে? এটা বলছি এই কারণে, F-35 এর ঘটনা তো বললাম। এর আগে আপনি F-15 যে বিমানগুলো, এগুলো অত্যন্ত কার্যকরী যুদ্ধক্ষেত্রে। আমেরিকা যুদ্ধক্ষেত্রে যে কয়টা বিমান ব্যবহার করে তার ভিতরে F-15, F-18 হর্নেট, F-22 র্যাপটর আর এই F-35 জঙ্গি বিমান যেটা, এইগুলো এখন সবচেয়ে বেশি ব্যবহার করে। আমেরিকা F-16 খুব একটা ব্যবহার করে না, ইসরায়েল ব্যবহার করে বেশি, এবং পাকিস্তান, মিশর বা তুরস্ক, কাতার, সৌদি আরব এদের কাছে আছে। সৌদি আরবের কাছে F-15 আছে। তো F-15 এর আগে কিন্তু 5টা ধ্বংস হয়েছে। কুয়েতে সোকল্ড ফ্রেন্ডলি ফায়ারে 3টা এবং ইরান দুইবার 2টো বিমান ভূপাতিত করেছে। এরপরে আপনার আমেরিকার ইতিহাসে এটা মনে হয় যে সর্বপ্রথম এই ঘটনা ঘটলো, আমি যতদূর জানি
আমি একজন সেনা বিশেষজ্ঞের সাথেও কথা বলেছি, তিনিও কোনো তথ্য দিতে পারেনি। সম্ভবত এটাই প্রথম যে KC-135 যে রিফিলিং ট্যাঙ্কার সাতটা, তার ভিতরে 5টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে। একটা বলা হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা শুট ডাউন করেছে, একদম ধ্বংস হয়ে গেছে। আর একটা হচ্ছে ওইখানেই ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হাতেই সেটা তো আঘাতপ্রাপ্ত হয়েছিল, বাট সেটা কোনো রকমে ইসরায়েলে গিয়ে অবতরণ করতে সক্ষম হয়েছে। তো খেয়াল করুন, যে বিমান বহর দিয়ে, যে বিমান শক্তি দিয়ে আমেরিকা সারা বিশ্বকে কবজা করে রাখে, কাত করে রাখে, ভয় দেখায়, সেই বিমানের দুর্বলতা সব মডেলের, সব সিস্টেমের বিমান টুকটাক করে ইরান কিন্তু ফেলতে শুরু করেছে। এবং আমি আপনাদের একটা কথা বলে রাখি, ইরানের ভেতরে যে সমস্ত হামলা হচ্ছে, সেই হামলাগুলো খুব বেশি কিন্তু সরাসরি ইরানের ভেতরে বিমান ঢুকে করছে না, ইরানের সীমান্তে অবস্থান করে এই বিমানগুলো থেকে ক্ষেপণাস্ত্র মারা হচ্ছে সুনির্দিষ্ট টার্গেটে, এবং সেইগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্ত কোথায় কোথায়? ইরাকের সীমান্তে ঢুকে, কারণ ইসরায়েল থেকে বা সৌদি আরব থেকে একেবারে পারস্য উপসাগরের কাছাকাছি, বা কুয়েতে যেহেতু আমেরিকার ঘাঁটি আছে, ইরাকের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে, এই সমস্ত জায়গায় থেকে ইরানের ভেতরে হামলা চালাই, ওই সমস্ত আকাশে বিমান অবস্থান করে সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। যখনই ইরানের ভেতরে ঢুকে পড়ে, সেগুলো কিন্তু মোটামুটি টার্গেটেড হয়ে যাচ্ছে। আরেকটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমেরিকার মোট 37টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে, এই সব কিছু মিলে মোট। তো যে কথা বলছিলাম, আমি আবার সেখানে ফিরে আসি। তো এই প্রতিবেশী রাষ্ট্রগুলো, অর্থাৎ ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলো আজারবাইজানের আকাশ ব্যবহার করতে পারে। আজারবাইজানের সাথে ইরানের যে সম্পর্ক, তার চেয়ে অনেক বেশি ভালো সম্পর্ক ইসরায়েলের। আজারবাইজান থেকে তেল গ্যাস যায় ইসরায়েলে তুরস্ক হয়ে। তো আজারবাইজানের আকাশ অনেক সময় ব্যবহার করে, ইরাকের আকাশ ব্যবহার করে। ইরাকের এরবিল, যেটা কুর্দিস্তান, এখানে তো আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি, আমেরিকার সেনা ঘাঁটি আছে একেবারে সীমান্ত। আর একটা প্রমাণ দিই, ইরাকের যোদ্ধারা যে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস করেছে, সেটা তো ইরাকের আকাশ থেকে। তার মানে হচ্ছে কি, ইরাকের আকাশে অবস্থান করে আমেরিকার এই জ্বালানি ট্যাঙ্কার যুদ্ধ বিমানকে তেল দিচ্ছিল, এবং সেখান থেকেই ধ্বংস হয়েছে এটা। তার মানে ইরাকের আকাশ আমেরিকা অবলীলায় ব্যবহার করে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের কারণে সিরিয়ার আকাশ এখন ইসরায়েলের আমেরিকার ব্যবহার করা কোনো ব্যাপারই না। আবার তুরস্কের সাথে যেহেতু নেটো জোটের সম্পর্ক রয়েছে, তুরস্ক নেটো জোটের সদস্য, নেটো জোটের নেতা হচ্ছে আমেরিকা, অতএব তুরস্কর বিমান ঘাঁটি যদি ব্যবহার করে, তাহলেও তুরস্কের কিন্তু কিছু বলার নেই, কভার নেই। আবার তুরস্কের সাথে ইরানের যেহেতু অনেক বেশি ভালো সম্পর্ক, বাণিজ্যিক লেনদেন, সেক্ষেত্রে তুরস্কের ভেতরে হামলা চালাতে গেলে ঝামেলা। এখনই তো কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশে হামলা চালাচ্ছে মার্কিন ঘাঁটিতে এবং মার্কিন স্বার্থে। তারপরেও কত কথা হচ্ছে, আমরা তো কম বেশি শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে তুরস্ককে চড়াতে চাই যে তুরস্কের ঘাঁটি থাক আপাতত, তুরস্ক থেকে যদি বিমান আসে ছুটে, তখন মোকাবেলা করে দেবে। তো এই যে বিমান শক্তি নিয়ে তাদের এত অহংকার, এত গর্ব, এই অহংকার কিন্তু অনেকটা ভেঙে যাচ্ছে, চূর্ণ হচ্ছে। কারণ ইরানের হাতে সব ধরনের বিমান এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এমনটা ধারণা করা হচ্ছে যে প্রথম দিকে বলা হয়েছিল যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়ে তার বিমান শক্তি এবং তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। তার হেলিকপ্টার, তার ক্ষেপণাস্ত্র, লঞ্চার সব ধ্বংস করে দিয়েছে। আমরা পরবর্তীতে যা জেনেছি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ক্যামোফ্লেজ, যেটা আপনার ডামি, অর্থাৎ নকল হেলিকপ্টার, বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল লঞ্চার, তারপরে ট্যাঙ্ক, এরকম বিভিন্ন রকমের যুদ্ধ সামগ্রী, প্রতিরক্ষা সামগ্রী সাজিয়ে রেখেছিল ইরান বিভিন্ন জায়গায়, ফাঁকা মাঠে বা এয়ারবেজে বা কোনো জায়গায় এরকম। তো
এই সমস্ত গুলোকে সত্যিকারের বিমান, ট্যাঙ্ক, মিসাইল লঞ্চার, তারপরে মিসাইল, হেলিকপ্টার এগুলো ভেবে তার উপরে সমানে আমেরিকা এবং ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। এবং তারা প্রচার করেছে যে ইরানের একেবারে বিমান শক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল লঞ্চার সব শেষ। কিন্তু প্রকৃতপক্ষে ইরান এটা কৌশল দিয়েছিল আমেরিকা ইসরায়েলকে ফাঁকি দেওয়ার জন্য। তাদের বোমা খরচ হয়েছে, বাট ইরানের ক্ষমতা কিন্তু অটুট থেকে গেছে। এখন পাহাড়ের নিচের থেকে, তারপরে টানেলের ভেতর থেকে এইগুলো বের করছে এবং ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে। এবং কি পরিমাণে ব্যবহার করছে সেটা তো আমরা দেখছি। মধ্যপ্রাচ্যের সবগুলো ঘাঁটি প্রায় শেষ আমেরিকার, আমরা তো দেখতেই পাচ্ছি। তারপরে ইসরায়েলের অবস্থা কাহিল। এবং একথা তো নতুন করে বলার দরকার, এটা প্রমাণিত এখন যে আমেরিকার থার্ড পেট্রিয়ট সমস্ত সব ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, যার কারণে দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকা সেই থার্ড আবার ফেরত আনছে। খেয়াল করুন। তো সেক্ষেত্রে ইরান ব্যাপকভাবে এই জায়গায় যুদ্ধ কৌশল সফলতা অর্জন করেছে এবং আমেরিকা ইসরায়েলের দুর্বলতা বের করে ফেলেছে। মূল দুর্বলতা বের করেছে যেখান থেকে, সেটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার যত থার্ড পেট্রিয়ট, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, জ্যামিং সিস্টেম, অ্যাবাকাস বিমান, এই ধরনের যত যা কিছু ছিল, যেগুলো চোখ, যেগুলো কান, যেগুলো মুখ, যেগুলো মাথা হিসেবে কাজ করত মার্কিন বাহিনীর মিডল ইস্টে, এইগুলোকে আগে ইরান ধ্বংস করেছে। ধ্বংস করার পরে এখন আস্তে 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 ইরান জোরদার করছে তার হামলা। এবং এখন প্রতিদিন ইসরায়েল ঝাঁঝরা হচ্ছে। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব, সৌদি আরব, এই সমস্ত জায়গায় ঘাঁটিতে, মার্কিন ঘাঁটিতে, বিভিন্ন তেল স্থাপনায়, গ্যাসের ফ্যাসিলিটিতে, সব জায়গায় হামলা চালাতে পারছে অনেকটা বিনা বাধায়। আমেরিকা ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না খুব একটা, আবার ইসরায়েল তো পারছে না। আমরা কম বেশি দেখছি প্রতিদিন ইসরায়েল চলছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন, কিন্তু ইরান সরাসরি বলছে কোনো যুদ্ধবিরতি হবে না। কিসের যুদ্ধবিরতি? যাদের সাথে যুদ্ধবিরতি করে আলোচনা করা হয়েছে তারা আলোচনার ভেতরে আমাদের উপর হামলা চালিয়েছে। অতএব তাদের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, তাদের সাথে কোনো কথা হবে না, ফায়সালা হবে যুদ্ধ দিয়ে। আর যদি যুদ্ধবিরতি করতে হয় তাহলে ইরানের বেশ কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মানতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন সেই শর্তগুলো, তবু আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিই। প্রথম শর্ত হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চলে যেতে হবে। ইসরায়েলকে 2023 সালের 7 অক্টোবরের আগে যে সীমানা ছিল সেই সীমানা, অর্থাৎ গাজা থেকে সেনা প্রত্যাহার করে সরে যেতে হবে। তারপরে ইরানের সমস্ত পারমাণবিক প্রকল্প পরিচালনার বৈধ এবং ন্যায্য অধিকার স্বীকার করে নিতে হবে। আর কখনো ইরানের উপর হামলা চালাতে পারবে না, তার আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তার অর্থনীতি, সমস্ত সবকিছু তার মতো করে চালাবে। এখানে কখনোই তারা ইন্টারফেয়ার করতে আসবে না। এই সমস্ত শর্ত মানতে হবে, তা না হলে যুদ্ধবিরতি ইরান সহজে করবে না। ইরানকে কি করবে তারা? বড় জোর, আমরা যা বুঝতে পারছি, আমি যা ধারণা করছি, বড় জোর ইরানের উপরে আমেরিকা বা ইসরায়েল পরমাণু বোমা হামলা চালাতে পারবে, তার চেয়ে বেশি কিছু করতে পারবে না। তো সেটা যদি করে তাহলে তার পাল্টা ব্যবস্থা নিশ্চয়ই ইরান নেবে। সেই ব্যবস্থা ইরানের হাতে আছে বলে আমি ধারণা করি। কারণ 60% এনরিচড ইউরেনিয়াম, যেটা 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, সেগুলো তো এমনি এমনি করেনি ইরান। সেগুলো কৃষি কাজে লাগানোর জন্য ইরান করেনি। দেখা যাক কি হয়। এবং সেই যে 410 কেজি এনরিচড ইউরেনিয়াম, এটা নিয়ে কত ঘোরাঘুরি লুকোচুরি হচ্ছে। ইরান বলছে এখানে আছে, ওখানে আছে, ওই পরমাণু কেন্দ্রের ভেতরে আটকা পড়েছে, সেখানে B2 স্পিড বিমান থেকে বোমা ফেলা হয়েছিল, সেই বোমা বিস্ফোরণ হয়নি, অবিস্ফোরিত বোমার কাছে রয়েছে, সেখানে যাওয়া যাবে না। আবার এখন বলছে যে পরমাণু কেন্দ্রের উপর হামলা চালিয়েছিল, সে মুখ বন্ধ হয়ে গেছে, সেখানে আর ঢোকার মতো অবস্থা নেই, ওই এনরিচড ইউরেনিয়াম বের করা যাবে না। নানান রকম কায়দায় বিভিন্ন কথার চালে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আমেরিকা ইসরায়েলকে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান এই জিনিসগুলো, এই এনরিচড ইউরেনিয়াম দেবে না আমেরিকাকে, ইসরায়েলকে দেবে না। এবং ইসরায়েলকে দেবে কেন? সে কে? ইরানের কথা হচ্ছে ইসরায়েলের হাতে দিতে হবে কোন কারণে? এবং ইসরায়েলের কথায় আমার পরমাণু কর্মসূচি বন্ধ হবে কি বানিয়েছে? সে কে? সে যদি চালাতে পারে তা আমি পারবো না কেন? এরকম অনেক কথা আছে। যাই হোক, যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের দুর্বলতা বুঝে গেছে এবং দুর্বল জায়গা তৈরি করে ফেলেছে।
অর্থাৎ তার রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, জ্যামিং সিস্টেম এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারবে না। আমার কাছে মনে হচ্ছে যে ইরান ধীরে ধীরে তার বিমান শক্তি ঠিকই ব্যবহার করবে আমেরিকা এবং ইসরায়েলের উপরে। আমার মনে হচ্ছে যে আর কিছুদিন এইভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে একসময় ইরান ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোর উপরে বিমান হামলা চালানো শুরু করবে, তখন ওরা হয়তো ঠেকাতেই পারবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় যে আসলে ইরান যথেষ্ট কৌশলে এই যুদ্ধ করছে এবং আমেরিকার দুর্বলতা তারা খুঁজে পেয়েছে এবং আমেরিকার যে দুর্বলতা তারা তৈরি করতে পেরেছে সেই দুর্বলতা ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকার উপর ইরান কি ভবিষ্যতে বিমান হামলা চালাতে পারে? আপনাদের কি মনে হয়? আর আপনারা কি মনে করেন যে খুব শর্ট টাইমে, যেহেতু মার্কিন প্রেসিডেন্ট পিড়াপিড়ি করছে যুদ্ধবিরতির জন্য, ইরান কি শর্ট টাইমে যুদ্ধবিরতিতে যেতে রাজি হবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে